আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করব সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প এবং সেই সংক্রান্ত কিছু ঘটনা। তা সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কি? দেখো, তোমরা ক্লাস 9-এই সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ পড়েছো, তো ওই রকমই ভাবো। সম্পৃক্ত দ্রবণ মানে কি পড়েছিলে? যে আমি একটা তরল নিয়েছি পাত্রে, তাতে আমরা বাইরে থেকে দ্রাব যোগ করছি, দ্রাব যোগ করতে করতে একটা সময় দেখছি যে দ্রাবটাই মানে দ্রাবকে আর দ্রাব যোগ করা যাচ্ছে না ওই নির্দিষ্ট উষ্ণতায়, তখন আমরা বলছিলাম কি সম্পৃক্ত দ্রবণ। তাহলে অনুরূপভাবে যদি আমি একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের একটা বাতাস নিলাম, আর সেই বাতাসে যদি সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলেই সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। মানে কি বলছি দেখো, ধরো একটা বদ্ধ পাত্র নিয়েছো, এই বদ্ধ পাত্রে কিছুটা তরল নিয়েছো, তাহলে তরল নিয়েছো, ধরে নাও প্রাথমিক অবস্থায় এখানে কি বাষ্প নাই, এবার তরলের উপরিতল থেকে বাষ্প উৎপন্ন হতে শুরু করলো, তাহলে বাষ্প উৎপন্ন হচ্ছে, বাষ্প এখানে সঞ্চিত হচ্ছে, বাষ্প সঞ্চিত হতে 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 দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ পরিমাণ বাষ্প চলে এসছে, তখন কিন্তু এখানে আর বাষ্পের পরিমাণ বাড়বে না। তাহলে এইখানে যে বাতাসটা আছে সেটাকে আমরা বলবো কি সম্পৃক্ত বাতাস বা সম্পৃক্ত বায়ু। তাহলে সম্পৃক্ত বাষ্প বা সম্পৃক্ত বায়ু বলতে আমরা বুঝছি কি, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে যদি সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে, তখন সেই তোমার জলীয় বাষ্পপূর্ণ বাতাসকেই বলবো সম্পৃক্ত বাষ্প। তাহলে দেখো, সম্পৃক্ত বাষ্প বলতে বুঝবো কি, তাহলে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাতাসে যদি সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, যদি সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, তবে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হয়। আর ঠিক অসম্পৃক্ত দ্রবণের মতন যদি হয়, তখন সেটাকে বলবো অসম্পৃক্ত বাষ্প। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যদি আরও বেশি পরিমাণ জলীয় বাষ্প গ্রহণের ক্ষমতা থাকে, তখন তাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প। অসম্পৃক্ত বাষ্প। তাহলে অসম্পৃক্ত বাষ্প বলতে বুঝছি কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাতাসে যদি আরো বেশি পরিমাণ জলীয় বাষ্প গ্রহণের ক্ষমতা থাকে, তাকে
অসম্পৃক্ত বাতাস বা অসম্পৃক্ত বাষ্প বলা হয়। তাহলে যদি আরও বেশি পরিমাণ জলীয় বাষ্প নিতে পারে কোনো বাতাস, তাহলে সেটাকে বলবো অসম্পৃক্ত বাষ্প। আর যদি সর্বোচ্চ পরিমাণ বাষ্প উপস্থিত থাকে, তাহলে সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। আর মাথায় রাখবে, এই সম্পৃক্ত বাষ্প চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। এই সূত্র ক্লাস 10-এ আছে, পরে শিখবে। এখন শুধু কথাটা একটু মাথায় রাখবে যে সম্পৃক্ত বাষ্প চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে। অসম্পৃক্ত বাষ্প কিন্তু চার্লস বয়েলের সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্পগুলো চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। বেশ, এবার দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম পড়ব, তারপরে কতগুলো প্রাকৃতিক উদাহরণ আমাদের পড়তে হবে, যেগুলো তোমরা অলরেডি পড়েছো ক্লাস 7 আর 8 বইয়ে থাকে। তা সেগুলো আবার আরেকবার পড়তে হবে। তার আগে আমরা সংজ্ঞাটা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে শিশিরাঙ্ক। কি এই শিশিরাঙ্ক? যে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস নিলে, নির্দিষ্ট উষ্ণতা নিলে, এবার যে উষ্ণতায়, মানে যে উষ্ণতাটা নেওয়া হয়েছে সেই উষ্ণতাটায় যদি জলীয় বাষ্প দ্বারা বাতাস সম্পৃক্ত হয়ে যায়, তাহলে সেই উষ্ণতাটাকেই বলবো তোমার শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কের সংজ্ঞা আর একটু ভালো করে যদি বলি, তাহলে বলবো কি, যে উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থেকে সম্পৃক্ত বায়ু উৎপন্ন করছে বা সম্পৃক্ত বাষ্প উৎপন্ন করছে, সেই বিশেষ উষ্ণতাটাকেই বলা হচ্ছে তোমার বায়ুর শিশিরাঙ্ক বা শিশিরাঙ্ক। তাহলে কি লিখব? যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাতাসে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে, সেই বিশেষ উষ্ণতাকে ওই বাতাসের শিশিরাঙ্ক বলা হয়। সেই বিশেষ উষ্ণতাটাকে বলছি শিশিরাঙ্ক। দেখবে শিশিরাঙ্ক এটা বিভিন্ন দিন বিভিন্ন রকমের হতে পারে। ধরো বাতাসে আমার জলীয় বাষ্প বেশি আছে, বাতাসে মেঘ করে আছে, জলীয় বাষ্প বেশি আছে। তাহলে জলীয় বাষ্প বেশি থাকলে দেখা যাবে কি, যদি কোনো দিন উষ্ণতা তুলনামূলকভাবে বেশি, তাও দেখা যাবে যে এত বাতাসে জলীয় বাষ্প আছে যে বাতাসের জলীয় বাষ্প দ্বারা ওই নির্দিষ্ট আয়তনের বাতাস সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তাহলে ওই দিনকে ওই উচ্চ উষ্ণতাকেই আমরা বলবো কি, শিশিরাঙ্ক। আবার দেখা যাচ্ছে কোনো কোনো দিন বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে, তখন শিশিরাঙ্কটা অনেকটা কম হবে। কারণ উষ্ণতা বেশি থাকলে কী হবে,
বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে। আর বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে শিশিরাঙ্ক পৌঁছানোর জন্য তোমার উষ্ণতাকে কমাতে হবে অথবা বাইরে থেকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাড়াতে হবে, দুটো কন্ডিশন। এখন বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা দেখব শিশিরাঙ্কটা উচ্চ হবে, উচ্চ উষ্ণতাতেও বাতাস সম্পৃক্ত হয়ে যাবে। আর বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে তাহলে শিশিরাঙ্কটাও নিচে যাবে, অর্থাৎ নিম্ন উষ্ণতায় তখন বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। তাহলে মাথায় রাখবে কথাটা। তাহলে শিশিরাঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতার কথা বলা হচ্ছে না, সেটা কিন্তু নির্ভর করছে জলীয় বাষ্পের পরিমাণের উপরে। তাহলে মাথায় রাখবে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে শিশিরাঙ্ক উচ্চ হয়। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে শিশিরাঙ্ক নিম্ন হয়, মানে কম উষ্ণতাতেই শিশিরাঙ্ক অর্জন করে, অর্থাৎ কম উষ্ণতা প্রয়োজন হয়, অর্থাৎ বাতাসকে সম্পৃক্ত করতে। কারণ যত উষ্ণতা বাড়ে বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। তার জন্য বাতাসে যদি জলীয় বাষ্প কম থাকে তাহলে তোমাকে উচ্চ উষ্ণতায় শিশিরাঙ্ক হবে না, অর্থাৎ বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে না, তখন নিম্ন উষ্ণতার প্রয়োজন হয়। তার জন্য দেখবে আমাদের যে শিশির পড়ায় শিশিরাঙ্কের সঙ্গে রিলেটেড শিশির পড়াটা। আমাদের শিশির কখন হয় তোমরা দেখবে যে ভোরবেলায় যদি আমরা মাঠে যাই তাহলে দেখি মাঠের ঘাসগুলো ভেজা ভেজা বা মাঠের ঘাসের ডগায় জলবিন্দু জমেছে। তা তুমি যদি গ্রীষ্মকালে সকালে যাও তখন দেখবে মাঠে বিশেষ ভেজা ভেজা ভাব নাই, বিশেষ ভেজা ভেজা ভাব থাকে না। তার কারণ কি, গ্রীষ্মকালে রাত্রিবেলায় উষ্ণতা কমে ঠিকই, কিন্তু কমতে কমতে খুব বেশি কমতে পারে না। গ্রীষ্মকালে ভোরবেলাতেও উষ্ণতা অনেকটাই বেশি থাকে। তার জন্য দেখা যায় কি যে ওই উষ্ণতা বেশি থাকার জন্য বাতাস সহজে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হতে পারে না। তার জন্য শিশির উৎপন্ন হয় না। শিশির উৎপন্ন হওয়া মানে কি, যখনই শিশিরাঙ্কে পৌঁছে যায় তখন কি হয়, ওই অতিরিক্ত জলীয় বাষ্পগুলো জলবিন্দু আকারে নিচে নেমে আসে, মাটির কাছ সংলগ্ন যে গাছপালা, ঘাস এলাকায় জমা হয়। তা গ্রীষ্মকালে কি হচ্ছে, বাতাসের উষ্ণতা যেহেতু ভোরবেলাতেও তুলনামূলকভাবে বেশি থাকে, তার জন্য দেখবে যে শিশির কিন্তু ভোরবেলাতেও বিশেষ জমে না, মাঠ খুব ভেজা হয় না। কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, কিন্তু শীতকালে বায়ুর উষ্ণতা এত হ্রাস পেয়ে যায় যে শিশিরাঙ্কে পৌঁছানোটা খুব সহজ হয়। তার জন্য তুমি সন্ধ্যাবেলাতেই যদি মাঠে যাও, বিকালটা গড়িয়ে গিয়েছে, রোদটা পড়ে গিয়েছে, অন্ধকার হচ্ছে, তখনই দেখবে ঘাসের ওপরে জলবিন্দু জমতে শুরু করেছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে শীতকালে বাতাসের উষ্ণতা এত কম থাকে যে ওই অল্প পরিমাণ জলীয় বাষ্প বাতাসে থাকা সত্ত্বেও জলীয় বাষ্প দ্বারা বাতাস সম্পৃক্ত হয়ে যায় এবং অতিরিক্ত জলীয় বাষ্প জলবিন্দু আকারে খুব দ্রুত জমা হতে শুরু করে। তার জন্য দেখা যায় যে শীতকালে শিশির জমা কিন্তু তাড়াতাড়ি হয়, মানে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শিশির করতে শুরু করে। এবার এমনকি তোমরা দেখবে যে বিকালবেলায় হয়তো খুব বিকালবেলাতেই শিশির করতে শুরু করে, মাঠে রোদ আছে তার মধ্যে দেখবে শিশিরও পড়ছে। যেদিন হয়তো খুব ঠান্ডা পড়ে, একদম
যখন আমরা পৌষ মাঘ মাসে থাকি তখন খুব ঠান্ডা পড়ে, তখন দেখবে বিকালবেলা হতে হতেই শিশির পড়া শুরু হয়ে যায়, চারিধারে একটা ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে যায়। তাহলে যাই হোক, তাহলে শিশিরাঙ্ক মানে হচ্ছে যে উষ্ণতায় জলীয় বাষ্প দ্বারা বাতাস সম্পৃক্ত হবে, আর সেই উষ্ণতায় পৌঁছলেই বাতাস কী করবে, যে জলীয় বাষ্পগুলো ধারণ করেছিল সম্পৃক্ত হওয়ার পরে যদি অতিরিক্ত জলীয় বাষ্প থাকে, সেই অতিরিক্ত জলীয় বাষ্প বাতাস ছেড়ে দেয়। সেই ছেড়ে দেওয়া জলীয় বাষ্পগুলো জলবিন্দু আকারে ঘাসের আগায়, গাছের পাতায় যখন জমা হচ্ছে, তখনই সেটাকে আমরা বলছি কি শিশির পড়ছে। তাহলে এখন কুয়াশা কি? কুয়াশা আমরা শীতকালে দেখি সকালে বিকালে। কুয়াশাটা ওই শিশিরাঙ্কর মতনই, শিশিরাঙ্ক অবশ্যই পৌঁছতে হবে। অর্থাৎ বাতাসের উষ্ণতা যখন খুব কমে যায়, তখন দেখা যায় বাতাসে ভাসমান জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে যায়। অর্থাৎ বাতাসে ভাসমান যে জলীয় বাষ্পগুলো, সেই জলীয় বাষ্পগুলো তোমার ঘনীভূত হচ্ছে, কারণ বাতাস শিশিরাঙ্কে পৌঁছে যাচ্ছে, শিশিরাঙ্কের নিচে নেমে যাচ্ছে। তখন ওই জলীয় বাষ্পগুলো দেখা যায় যে বাতাসে উপস্থিত ধূলিকণা, কার্বনের গুঁড়ো, এগুলোর উপর ভর করে ঘনীভূত জলীয় বাষ্প ভাসতে শুরু করে। তখন সেটাকে আমরা বলি কি কুয়াশা পড়ছে, কুয়াশা। তা কুয়াশা দেখবে কোনো কোনো অঞ্চলে বেশি দেখা যায়, কোনো অঞ্চলে কম দেখা যায়। বিশেষ করে শহর অঞ্চলে বেশি হয়, আবার কোনো অঞ্চলে গ্রামাঞ্চলে দেখা যায় কম হচ্ছে। তুমি দেখবে কুয়াশায় শীতকালে কোথাও দেখবে ঘন কুয়াশা, কোথাও দেখবে কম কুয়াশা। তা বায়ুর উষ্ণতা কি তোমার এই আমরা যদি একটা নির্দিষ্ট দূরত্ব যাই 2-1 কিলোমিটার, তার মধ্যে খুব পার্থক্য হবে তা হয় না। কিন্তু বাতাসে তোমার ধূলিকণার অস্তিত্বটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি কোথাও কলকারখানা থাকে তাহলে সেখানে ধূলিকণা বেশি থাকবে, তাহলে ওই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে ধূলিকণার উপর ধূলিকণাগুলোকে বেষ্টন করে সহজেই ভাসতে শুরু করে। তখন আমরা দেখি কি তোমার কুয়াশা সৃষ্টি হয় তাড়াতাড়ি। আর যদি বাতাসে ধূলিকণা কম থাকে তাহলে কী হবে, জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে বাতাসে ভেসে বেড়ানোর সুযোগ পায় না। তখন সেগুলো কি হয়, ঘনীভূত হয়ে সেগুলো জলকণা রূপে মাটিতে নেমে যায়। অর্থাৎ তখন শিশির পড়া শুরু হয়ে যাবে, সেই অঞ্চলে তাড়াতাড়ি শিশির পড়বে, কুয়াশা কিন্তু হবে না। আর যদি বাতাসে কুয়াশা বেড়ে যায়, অর্থাৎ ধূলিকণা বেশি থাকে, তাহলে কুয়াশা বাড়বে, শিশিরটা কম উৎপন্ন হবে। তো যাই হোক, আমরা কুয়াশা এটাকে বলছি। তোমরা জানো যে শীতকালে আমাদের কুয়াশার সৃষ্টি হয়। আর কি, আর একটা টার্ম, সেটা আমরা বলবো আর্দ্রতা। তাহলে আর্দ্রতাটা কি? আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটাকে আর্দ্রতা দিয়ে বোঝানো হয়। আর্দ্রতা বেশি মানে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আর আর্দ্রতা কম মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম আছে। তাহলে বাতাসে কী পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই আর্দ্রতা দ্বারা বোঝানো হয়। বাতাসে কী পরিমাণ জলীয় বাষ্প থাকে তা আর্দ্রতা দ্বারা বোঝানো হয়। যদি আর্দ্রতা বাড়ে তার মানে মাথায় রাখবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, আর আর্দ্রতা কমলে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। যেরকম তোমরা জানো যে বর্ষাকালে বাতাসে খুব জলীয় বাষ্প থাকে, তার জন্য বর্ষাকালে বাতাসের আর্দ্রতা বেশি হয়। শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, তার জন্য তখন আর্দ্রতা কম হয়। এই আর্দ্রতা বাড়লেই দেখা যাবে শিশিরাঙ্কটা কমে যাবে। আর্দ্রতা বাড়লেই শিশির তাড়াতাড়ি জমবে, আর্দ্রতা বাড়লে কুয়াশা এটাও তাড়াতাড়ি সৃষ্টি হবে। তাহলে এই আর্দ্রতার ওপরেই, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণের ওপরেই নির্ভর করবে শিশিরাঙ্ক, কুয়াশা, এই সমস্ত বিষয়গুলো। তো যাই হোক, আমরা এই অংশটা আলোচনা করলাম, তোমরা একটু পড়ে নেবে। পরবর্তী ক্লাসে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত আলোচনা করব।